গল্পের শুরুতেই কোরবান নামে একজনকে দেখা যায়। সে তার বন্ধুদের সাথে তাস খেলতে গিয়ে শুধু হারতেই থাকে। তাই এক বন্ধু কোরবানকে বলে, তোর আর খেলা লাগবে না, ঘাটে নৌকা আসতেছে, ট্রিপ মারতে চল। কিন্তু কোরবান বন্ধুদের থেকে আরো 500 টাকা চায় খেলার জন্য। টাকা চেয়ে জানাই, ট্রিপ মারলে দিয়ে দেব। এর মধ্যে ঘাটে এসে পৌঁছায় এক নৌকা। অনেকের সাথে সেই নৌকায় আসে অনন্যা নামে এক ঢাকার মেয়ে। এলাকাটা একটা দ্বীপ। এই এলাকার একটা স্থান থেকে আরেক স্থানে যাওয়ার একমাত্র যান হচ্ছে মোটরসাইকেল। অনন্যার পোশাক আশাক দেখে স্থানীয় মোটরসাইকেল চালকগুলো বুঝতে পেরেছিল অনন্যা ঢাকার মেয়ে। তাই প্রায় 5-6 জন মোটরসাইকেল চালক অনন্যাকে ঘিরে ধরে তাকে নিয়ে যাওয়ার জন্য। অনন্যাকে এক একজন তার মোটরসাইকেলে ওঠানোর জন্য একে অপরকে নানা ধরনের দোষ দেয়। এই যেমন একজন আরেকজনকে বলে, ও মোটরসাইকেল ভালো চালায় না, গতকাল এক চাচার মাজা ভেঙে দিয়েছে। আরেকজন আবার বলে, ও কিন্তু লুচ্চা, ওটাতে চড়বেন না। এভাবেই নিজেদের মধ্যে গন্ডগোল বেঁধে গেলে অনন্যা বলে, আমি তো মোটরসাইকেলেই যাব না, আমি অটোতে যাব। তখন এক লোক জানাই, এই এলাকায় মোটরসাইকেল ছাড়া কোনো কিছুই চলে না। আবার অন্য একজন জিজ্ঞেস করে, আপনি যাবেন কোথায়? অনন্যা জোঁকের চর বললে কেউ আর যেতে রাজি হয় না, উল্টো সবাই যে যার মতো চলে যায়। অনন্যা তাই ঘাটে অবস্থিত দোকানে গিয়ে বসে। সেখানে বসে পানির বোতল চেক করলে দেখে পানি নেই। তাই দোকানদার চাচাকে জিজ্ঞেস করে, পানির বোতল হবে? চাচা জানাই, এখানে কেউ পানি কিনে খায় না, তবে টিউবওয়েলের পানি জগে আছে, সেখান থেকে খেতে পারো। অনন্যা সেখান থেকেই পানি নেয়। এরপর অনন্যা চাচাকে জিজ্ঞেস করে, এখান থেকে জোঁকের চর কত দূর? চাচা জানাই, 10 কিলো। তবে পরক্ষণেই তাকে জানাই, এই জায়গায় না নেমে অন্য ঘাটে নামলে 5 কিলোমিটার কমে যেত, তুমি এখানে আসলে কিভাবে? অনন্যা গুগল ম্যাপের কথা জানালে চাচা জিজ্ঞেস করে, এইটা আবার কি? অন্যদিকে কোরবান ভালো এক চাল পেয়ে বন্ধুর কাছে আরো 500 টাকা নেয়, কিন্তু আবারও সে হেরে যায়। হারার পরেও বন্ধুর থেকে আরো 500 টাকা চাইলে বন্ধু আর দিতে চায় না। তাই কোরবান বলে, আমি টাকা নিয়ে আসছি, আজ সারাদিন খেলা হবে। এটা বলে মোটরসাইকেল নিয়ে সে চলে আসে ঘাটে। দোকানদার চাচার থেকে সিগারেট এবং 500 টাকা চায়, কিন্তু চাচা শুধু তাকে সিগারেটই দেয়, কোনো টাকা দেয় না। বলে, টাকা কি গাছের পাতা যে চাইলেই পাওয়া যায়? কিন্তু চাচা এরপর অনন্যাকে দেখে দিয়ে বলে, জোকের চর নিয়ে যা, টাকা দেবে। কোরবানও প্রথমে যেতে রাজি হয় না। অনন্যা তাই বলে, 1000 টাকা দেব, চলেন। কোরবান তাও রাজি হয় না। চাচা দোকান থেকে বলে, মেয়েটা বিপদে পড়েছে, নিয়ে যা। কোরবান এবার 2000 টাকা চেয়ে বসে। অনন্যা সেইটাতেই রাজি হয়ে যায়। তখনই অনন্যার কাছে একটা কল আসে। সে ফোন রিসিভ করে আড়ালে গিয়ে কথা বলে। সে জানাই, আমি জোকের চর যাচ্ছি, সন্ধ্যার মধ্যেই ফিরবো। এদিকে কোরবান মহা খুশি। এখান থেকে জোকের চর 500 টাকার ভাড়া, কিন্তু মেয়েটা 2000-এর রাজি হয়ে গেল। তাই ভেবে নেয় মেয়েটা হয়তো বিপদে আছে। মাটির আঁকা বাঁকা পথ দিয়ে মোটরসাইকেল জার্নি। যাত্রার শুরুতে কোরবান অনন্যাকে জিজ্ঞেস করে, জোকের চর কেন যাবেন? অনন্যা জানাই, এক ভাইয়ের সাথে দেখা করতে। কোরবান সেই ভাইয়ের নাম পরিচয় জানতে চাইলে অনন্যা কিছুটা রেগে গিয়ে বলে, আপনি এত কথা বলেন কেন? আপনার মোটরসাইকেল চালানোর কথা আপনি চালান। কিছুক্ষণ পরেই অনন্যার কাছে একটা ফোন কল আসলে অনন্যা মোটরসাইকেল থামিয়ে আড়ালে কথা বলা শুরু করে। কেউ একজন ফোন করেছিল, যাকে অনন্যা শুধু স্যার সম্বোধন করে। সেই সাথে একদিন সময় চেয়ে নেয়। এসব কথোপকথনে মনে হয় অনন্যা কোনো বিপদে আছে। পথের মধ্যে অনন্যার ফোনে একের পর এক কল আসতে থাকে। এতে প্রতিবার কোরবানকে মোটরসাইকেল থামাতে হচ্ছিল। এভাবে প্রতিবার থামানোই কোরবান এবার রেগে যায়। মিথ্যা মোটরসাইকেলের হাওয়া ছেড়ে দেওয়া ভান করে তাকে জানাই, মোটরসাইকেল নষ্ট, আমি আর যেতে পারবো না, যতটুকু আসছি টাকা দেন, না দিলেও চলবে। অনন্যা তখন বলে, এই মাঝপথে অচেনা রাস্তায় আমি একা মেয়ে কিভাবে যাব? বুঝেছি, বারবার ফোন কলে বিরক্ত হচ্ছ, আচ্ছা আর কল ধরবো না। তখনই আবারও অনন্যাকে কেউ একজন কল করলে অনন্যা তার রিসিভ করে রেগে গিয়ে বলে, এতবার ফোন করতে হয় কেন? একটা জায়গায় বের হয়েও দেখি শান্তি নেই, আর কোনো ফোন করবে না। এটা বলে ফোন কেটে দিয়ে কোরবানকে বলে, আরো টাকা বাড়িয়ে দেবো, এবার চলেন। কোরবান এবার 3000 টাকা চেয়ে বসে। অনন্যা এতেও রাজি হয়। আবারও যাত্রা শুরু করে। তবে আবারও কল আসে। অনন্যা তাই ফোনটা ধরার জন্য মোটরসাইকেল থেকে নামে। কোরবান তখন তার ভালোবাসার মানুষের ছবি ফোনে দেখতে থাকে। সেই সময় বিটকেল নামে কেউ একজন কল করলে তা কেটে দেয়। এরপর দুজন নদী পথ, কাঁচা পথ পেরিয়ে যেতে থাকে। পথঘাটে অনন্যা আইডি কার্ড দেখিয়ে লোকটির খোঁজ নিতে থাকে। এর মধ্যেই তারা চলে আসে জোকের চরের বাজারে। সেখানে কোরবান এক নাপিতকে জিজ্ঞেস করে, আক্কাস আলীর বাড়ি কোনটা? নাপিত তার 2 ছেলেকে বলে দেখিয়ে দিতে। দুজনের মধ্যে আক্কাস আলীর বাড়ি আসলে দেখে আক্কাস আলীর ছেলে এক মিলাদের আয়োজন করছে। কোরবান এবং অনন্যা 2 দিকে মিলাদে অংশ নেয়। মোনাজাতে অনন্যাকে ইমোশনাল অবস্থায় দেখা যায়। এতে বোঝা যায় আক্কাস আলী মারা গিয়েছে। মোনাজাত শেষে আক্কাস আলীর ছেলে দুজনের জন্য জিলাপি নিয়ে আসে। এরপর বলে, বাবা আমাকে বলেছিল ঢাকায় তার দূরসম্পর্কের আত্মীয় আছে, এত জলদি যে চলে আসবে তা ভাবিনি। অনন্যা তখন জিজ্ঞেস করে, উনি মারা গেলেন কবে? ছেলে জানায়, গত পরশু। কোরবান জিজ্ঞেস করে,
কিভাবে মারা গেল? ছেলে জানায় নদীতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরে বাড়ি আসার পথে নারকেল গাছ থেকে মাথায় নারকেল পড়ে মারা গিয়েছে। এরপর ছেলে অনন্যাকে জিজ্ঞেস করে, আপনি কেন এসেছেন? অনন্যা জানায় তার বাবা অসুস্থ। বাবা এই অসুস্থ সময় আক্কাস আলীর সাথে দেখা করতে চেয়েছেন, তাই এসেছি। এটা শুনে বলে, নিশ্চয়ই আমার বাবা আপনার বাবার থেকে টাকা নিয়ে রেখেছেন। এই টাকা ধার নেওয়া ওনার স্বভাব, কিন্তু আমি টাকা পরিশোধ করতে পারবো না। দেখছেনই তো আমার ঘরের অবস্থা, তাই আপনার বাবাকে বলবেন উনি যেন মাফ করে দেয়। অনন্যা বলে, না, এসব ব্যাপার না। এক প্রকার মন খারাপ করেই চলে যেতে থাকলে আবারও পেছনে ফিরে আসে। দেখতে চায় আক্কাস আলীর ছবি। ছেলে একটা ছবি দেখালে তা স্পষ্ট বুঝতে পারছিল না অনন্যা, তাই অনন্যা আক্কাস আলীর আইডি কার্ড দেখায়। যেটা দেখে ছেলে বলে, এইটা তো আমার বাবা না, দাদার নাম অন্য। সেই সাথে জানা যায় লোকটির এখনো বাবা মারাই যায়নি। দূর থেকে দেখিয়েও দেয় ওই যে আমার বাবা। অনন্যা বুঝতে পারে ভুল জায়গায় এসেছে, তাই আবারও চলতে থাকে। পথের মধ্যে যাকে তাকে আক্কাস আলীর আইডি কার্ড দেখায়, কিন্তু কেউই আক্কাস আলীকে চেনে না। তাই কোরবান একসময় বিরক্ত হয়ে বলে, সারা দিন তো ঘুরছি, আর কত? অনন্যা তখন বলে, আপনাকে আরও ট্যাক্স বাড়িয়ে দেব, আপনি আমার সাথে সারা দিন ঘুরবেন। কোরবান তখন বলে, তাহলে আমরা থানায় যাই, থানায় গিয়ে খোঁজ নিলে হয়তো পাওয়া যাবে। অনন্যা থানার কথা শুনে কিছুটা ইতস্তত বোধ করে, তারপর জানায় থানায় যাওয়া যাবে না। কোরবান এবার তাই বলে, চেয়ারম্যান অফিসে যাওয়া যাক, সেখানে সবার নাম ঠিকানা থাকে। আমরা আইডি কার্ডের ঠিকানা চাইলে তারা দিয়ে দিতে পারবে। দুজনে চলে আসে চেয়ারম্যান অফিসে। সচিবের সাথে কথা বলতে লাগলে চেয়ারম্যান তার রুম থেকে আর চোখে দেখে, ঢাকা থেকে এমন সুন্দরী মেয়ে কখনো এখানে আসেনি, তাই নিজেও একটু সাজগোজ করতে থাকে। এই চেয়ারম্যান আবার সজীবকে পছন্দ করে না। সজীব অনন্যার সাথে ভাব জমানোর আগেই চেয়ারম্যান অনন্যাকে তার রুমে ডাকে। ডেকে আবারও ভাব নিয়ে জিজ্ঞেস করে, কেন এসেছেন? অনন্যা আক্কাস আলীর আইডি কার্ড দেখিয়ে বলে, ওনাকে খুঁজতে এসেছি। চেয়ারম্যান বলে, যখন আমার কাছে এসেছেন তখন পেয়ে যাবেন, তার আগে একটা পিঠা খান, আমাকে একজন পিঠা দিয়ে গেছে। সচিবকে ডাক দিয়ে বলে দ্রুত পিঠার ব্যবস্থা করতে। বাইরে তখন কোরবান মোবাইলে প্রেমিকার ছবি দেখে, এলাকার চাচাদের থেকে খোঁজ খবর নেয়। ভেতরে চেয়ারম্যান চশমা পরে থাকার বর্ণনা করে অনন্যার সাথে। একসময় চশমা খুলে বলে, এলাকার গন্ডগোলে একজনের ওপর বন্দুক চালাতে গিয়ে ব্যাকফায়ার করে চোখেই লাগে, এরপর থেকে চশমা পরি। ওদিকে সচিব চেয়ারম্যানের পিঠাতে তার থুতু লাগিয়ে চেয়ারম্যানকে খেতে দেয়। এর মধ্যেই চেয়ারম্যান আক্কাস আলীর ঠিকানা বের করে অনন্যাকে দেয়। সচিব আবার কোরবানের পরিচয় নিয়ে রাখে, যাতে অনন্যার কোনো সমস্যা না হয়। চেয়ারম্যান অনন্যাকে বিদায় দেওয়ার সময় তার পার্সোনাল নাম্বার হাতে দেয়, হাতে দিয়ে বলে যে কোনো বিপদে ফোন করতে পারে। এই পর্যায়ে আমরা একটা গ্রাম্য দম্পতিকে দেখি, যারা নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া করছিল। ঝগড়াটা একসময় মারামারিতে রূপ নেয়। এমন সময় সেখানে আসে অনন্যা এবং কোরবান। তাদের দেখে তারা মারামারি থামায়। কোরবান সেই দম্পতিকে জিজ্ঞেস করে, এটা কি আক্কাস আলীর বাড়ি? দম্পতি জানায়, একসময় ছিল, এখন নেই, আমি বাড়ি কিনে নিয়েছি। এটা শুনে অনন্যার মন আবারও খারাপ হয়ে যায়। কোরবান আক্কাস আলীর বর্তমান ঠিকানা জানতে চাইলে দম্পতি জানায়, হুকুম পাড়াতে পাবেন, চায়ের দোকান দিয়ে বসে আছে। অনন্যা এখন হুকুম পাড়ার দিকে যেতে থাকলে কোরবান বলে, আপনার কি মাথা খারাপ হয়েছে? হুকুম পাড়া অনেক দূর, আর একটা বড় নদী পার হতে হবে, যেখানে এখন নৌকাও পাওয়া যাবে না। তার চেয়ে দ্রুত আলিপুরের ঘাটে চলুন, তা না হলে শহরেও যেতে পারবেন না। অনন্যা ইমোশনাল হয়ে বলে, আজকে আমার আক্কাসের কাছে যেতে হবে, বিপদে পড়েছে বুঝতেছেন না, যান আরো 1000 টাকা বাড়িয়ে দেব। টাকার কথা শুনে এবার কোরবান রেগে যায়, বলে, সবসময় টাকা টাকা করবেন না, টাকা দিয়ে সবকিছু হয় না। এই কথা শুনে অনন্যা কষ্ট পায়। হুকুমপাড়া যেতে যেতে রাত হয়ে যাবে, আর ওখানে রাত হলেই ডাকাতি হয়, এজন্য যাওয়া যাবে না। অনন্যা এবার বলে, তাহলে রাতে এখানে থাকার ব্যবস্থা করুন, কাল সকালে হুকুমপাড়া আপনাকে নিয়ে যাব। কোরবান বলে, আপনাকে আমি কোথায় রাখবো? কি বলেন এসব? তখন অনন্যার মনে পড়ে যায় চেয়ারম্যানের দেয়া ফোন নাম্বারের। অনন্যা চেয়ারম্যানকে ফোন করতে চাইলে কোরবান হেসে বলে, ওই চেয়ারম্যানই তো ডাকাতদের সর্দার। অনন্যা খুবই টেনশনে পড়ে যায়, যা দেখে কোরবান বলে, আপনি একটু থাকুন, আমি আসছি। কিছুক্ষণ পর কোরবান ফিরে এসে বলে, চলুন, থাকার জায়গা হয়ে গেছে। কোরবান অনন্যাকে নিয়ে আসে তার প্রেমিকা হালিমার বাসায়, কিন্তু হালিমার সাথে কথোপকথনে জানা যায় হালিমা তার এক্স গার্লফ্রেন্ড। হালিমার এখন অন্য জায়গায় বিয়ে হয়েছে। এভাবে রাতে মেয়ে নিয়ে আসায় হালিমা কোরবানের ওপর অনেক রেগে যায়, অনন্যাকে নিয়ে অনেক খারাপ কথাও বলে। কোরবান অনেক বোঝানোর চেষ্টা করে যে মেয়েটা অনেক বিপদে পড়েছে, তাই নিয়ে এসেছে, কিন্তু হালিমা জানায় তার স্বামী আছে। কোরবান তারপরও বোঝাতে চাইলে হালিমা বলে, এই ভালোবাসা আগে কোথায় ছিল? যখন ভালোবাসা দেখানোর দরকার ছিল তখন তো পারিনি। কতবার বললাম একটা কাজ নাও আর আমাকে বিয়ে করো,
কিন্তু আমার কোনো কথাই শুনলে না। আজ আমি অন্যের হয়ে গেছি, আর তুমি এসেছো আমার বাড়িতে মেয়ে নিয়ে ফুর্তি করতে। ওদিকে অনন্যাকে তার বাবা কল করে। সে অনেক চিন্তা করছে। তখন অনন্যা বলে, কোনো সমস্যা নেই, আমি কাল বিকেলের মধ্যেই ফিরছি। এই কথা বলতে গিয়ে দুজনের ঝগড়া শুনে অনন্যার সামনে আসে। হালিমা অনন্যাকে নিয়ে আবারও অকথ্য ভাষায় কথা বললে কুরবান হালিমাকে একটা চড় মেরে বসে। তা দেখে অনন্যা গিল্টি ফিল করে চলে যেতে চাইলে কুরবান বলে, এই রাতে কোথায় যাবেন আপা? অনন্যা ইমোশনাল হয়ে তখন বলে, আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য এখানে এসেছি। বাবার কথা শুনে হালিমা বুঝতে পারে সে ভুল করেছে। এরকম হালিমার বাড়িতে চেঁচামেচি শুনে পাশের বাড়ি থেকে এক চাচি হালিমাকে বলে, তোর নেশাখোর জামা এসে চিল্লাচ্ছে নাকি? লোকটা আর ভালো হলো না, শুধু বউ পেটায়। এটা শুনে কোরবান বুঝতে পারে হালিমা এখানে ভালো নেই। কোরবান তাই কষ্টই পায়। অন্যদিকে অনন্যা বেশ ইমোশনাল হয়ে বসে থাকলে হালিমা তার পাশে এসে বসে আর তাকে সান্ত্বনা দেয়। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন অনন্যা তার বাবার অসুস্থতার রিপোর্ট হসপিটালে নিয়ে এসে জানতে পারে বাবার রিপোর্ট ভালো নয়। তার সাথে ছিল ফুপুও। রিপোর্ট শুনে দুজনেই ইমোশনাল হয়ে যায়। অনন্যা বাড়িতে ফিরে খাবার টেবিলে বসলে বাবার থেকে জানা যায় অনন্যার বিয়ের তোড়জোড় চলছে, তাও ফুফাতো ভাই সিয়ামের সাথে। ফুপুরও বাসায় আসার কথা ছিল। ফুপু বাসায় না আসায় বাবা হাইপার হয়ে যায়। অনন্যা তাই বাবাকে হাইপার হতে নিষেধ করে, জানায়, তোমার রিপোর্ট খারাপ এসেছে, 2 কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালাইসিস করাতে হবে। 2 কিডনি ড্যামেজের কথা শুনে বাবা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যান। তারপর স্বাভাবিকভাবে বলতে থাকেন, তুই অনেক ভালো রান্না করিস, ব্যাংকের চাকরি বাদ দিয়ে তুই একটা রেস্টুরেন্টে, আমি বেঁচে থাকা পর্যন্ত সেই রেস্টুরেন্টে তোর হাতের খাবার খাবো। বাবার এই কথায় অনন্যা অনেক কষ্ট পায়। কয়েকদিন বাদেই অনন্যা ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার জানায়, আপনার বাবার অবস্থার অবনতি হয়েছে, দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা শুনে অনন্যা বলে, যেহেতু ট্রান্সপ্লান্ট করতেই হবে, তাহলে সেটা কতদিনের মধ্যে করবেন? ডাক্তার বলে 1.5 মাস। অনন্যার কাছে এটা বেশি হয়। ডাক্তার জানায়, আপনি ডোনার রেডি করুন, আমি দেখছি। আর ডোনার কিন্তু আত্মীয়দের মধ্যেই হতে হবে। আর যেহেতু ডায়ালাইসিস এখন থেকে 1 দিন পর পর করতে হবে, তাই আপনার বাবাকে হসপিটালেই অ্যাডমিট করুন। অনন্যা ডাক্তারের রুম থেকে বের হয়ে সিয়ামকে ফোন করে জানায়, বাবার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। ওটাতে সমস্যা নেই, একটা কিডনি আমি দেব, আশা করি ওইটাতে তোমার কোনো আপত্তি নেই। কিন্তু হসপিটালে কোনো কেবিন পাচ্ছি না। পাশ থেকে রহমত নামে এক দালাল বলে, আমার রোগীও এই হসপিটালে ভর্তি, এখন কিছুটা সুস্থ, আপনার বাবার বোধহয় 2 কিডনি নষ্ট, কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে। অনন্যা জানাই, হ্যাঁ, আর সে যে একটা কিডনি দেবে সেটাও জানাই। রহমত তখন আরো বলে, এই হাসপাতালে যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে আমাকে জানাবেন। এইটা বলে তাকে একটা কার্ড দেয়। কার্ড দেখে অনন্যা জিজ্ঞেস করে, একটা কেবিনের ব্যবস্থা করে দিতে পারবেন? রহমত জানাই, অবশ্যই পারবো। এর মধ্যে অনন্যা বাবাকে কিডনি দেওয়ার জন্য ক্রস ম্যাচ করলে তা ম্যাচ করে। এই যে অনন্যা তার বাবার জন্য একটা কিডনি দিতে চলেছে, তাই ডাক্তার অনন্যাকে বাহবা দেয়। কিন্তু অনন্যার বাবা অনন্যার কিডনি দেওয়ার ব্যাপারটাই একদম নাখোশ হয়। তিনি বলেন, আমি আমার সকল কিছু তোর জন্য করেছি, আর তুই কিনা বিসর্জন দিতে চলেছিস। অনন্যা বাবাকে বোঝানোর চেষ্টা করে যে একটা কিডনি দিয়েও মানুষ বাঁচে, কিন্তু বাবা অনন্যার কিডনি নিতেই চায় না। অনন্যা বলে, তুমি তো রিটায়ার্ড জাস্টিস, নিশ্চয়ই জানো আত্মীয় ছাড়া কাছের কেউ অর্গান ডোনেট করতে পারে না, আর আমি ছাড়া কোনো আত্মীয় তো তোমার নেই। বাবার তারপরও এক কথা, সে অনন্যার কিডনি নেবে না। অনন্যা তাই ফুপুকে বোঝাতে বলে। ফুপু তখন স্পষ্ট জানিয়ে দেয়, 1 কিডনিওয়ালা মেয়ের সাথে আমার ছেলের আমি বিয়ে দেব না। ফুপুর এই কথা শুনে অনন্যা একদম স্তব্ধ হয়ে যায়। ফুফু কি আর তাদের পাশে থাকবে, উল্টো তাকে আরো দূরে ঠেলে দিচ্ছে। অনন্যা কষ্ট পেয়ে বলে, বেডে যে শুয়ে আছে সে আপনার আপন ভাই। ফুপু তখন তাকে বলে, ভাইয়ের চেয়েও ছেলে আমার কাছে বেশি আপন। 1 কিডনিতে তো মানুষ বাঁচে ঠিক আছে, কিন্তু প্রেগনেন্সি সহ যে কোনো বিপদ আসতে পারে। তুই আসলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে যাইতেছিস না। অনন্যা কষ্ট পেয়ে রুমের বাইরে যায়। বোন ইমোশনাল হয়ে বসে ভাইয়ের পাশে। ভাইও বোনের কথাগুলো বুঝতে পেরে বোনের কাঁধে হাত দেয়। এদিকে অনন্যা বাইরে আসলে সিয়াম ফোন করে, কিন্তু অনন্যা কোনো ফোনই রিসিভ করে না। পাশ থেকে রহমত এসে জিজ্ঞেস করে, কোনো সমস্যা, ডোনার পাচ্ছেন না? কোনো চিন্তা নেই, আমি ডোনার ম্যানেজ করে দিতে পারবো, আত্মীয়দের যে কাগজপত্র লাগবে তাও দিতে পারবো। অনন্যা তখন জিজ্ঞেস করে, কতদিনের মধ্যে দিতে পারবেন, আর কত টাকা লাগবে? রহমত জানাই, 3 দিনের মধ্যেই পারবো, আর টাকা লাগবে 10 লাখ, যার 3 লাখ টাকা অ্যাডভান্স, বাকিটা পরে দিতে হবে। আরও আনুষঙ্গিক কাগজপত্রে 30,000 টাকা লাগবে। এত টাকা শুনে অনন্যা অবাক হয়। রহমত বলে, কিডনি তো আর কেউ ফ্রিতে দেবে না। অনন্যা এই ব্যাপার নিয়ে ভাবতে থাকলে রহমত বলে, অনেক বাটপার কিন্তু আছে যারা টাকা মেরে দেয়।
কিন্তু আমি এমন নই। হ্যাঁ, কিডনির ব্যবস্থা করে দিলে আমিও টাকা পাবো। তাহলে কি কাজ শুরু করে দেব? অনন্যা জানাই, ঠিক আছে। অনন্যা এরপর কেবিনে গেলে ফুফু অনন্যাকে বলে, আমাকে ভুল বুঝিস না, আমি সব সময় তোদের ভালোটাই চাই। পরের দিন রহমত ডোনার নিয়ে হসপিটালে হাজির হয়। ডোনারের নাম সেই আক্কাস আলী। রহমত আক্কাস আলীর আইডি কার্ড দেখায়। অনন্যা আইডি কার্ড দেখে আক্কাস আলীকে জিজ্ঞেস করে, আপনি কি নিজে থেকে কিডনি দিতে চান? আক্কাস আলী জানায়, হ্যাঁ। অনন্যা এরপর আক্কাস আলীকে ক্রস ম্যাচ করার জন্য নিয়ে যায়। এর মধ্যে হঠাৎ করে অনন্যার বাবার অবস্থা খারাপ হলে আইসিইউতে শিফট করা হয়। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে অনন্যাকে জানায়, আপনার বাবার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আগামী সপ্তাহে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দল আসবে এখানে। তারা দুজন থাকবে। আমি তাদের দ্বারাই ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছি। আর আপনার ডোনার তো রেডি। ডোনার আপনার কে হন? অনন্যা জানায়, চাচাতো ভাই। ডাক্তার বলে, তাকে হাসপাতালে অ্যাডমিট করতে বলুন, কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে। ডাক্তারের সাথে কথা বলার পরপরই রহমত ফোন করে অনন্যাকে। ফোন করে আগে জিজ্ঞেস করে অপারেশনের ডেট নিয়েছে কিনা। অনন্যা জানাই, আগামী সপ্তাহে অপারেশন। রহমত বলে, আক্কাস আলী তো বেঁকে বসেছে, কিডনি দিতে তো সে রাজি ছিল, কিন্তু আরো 2 লাখ টাকা চায়। এটা শুনে অনন্যা বলে, আগে তো 3 লাখ দিলাম, বাকিটা সার্জারির পর দেওয়ার কথা ছিল। রহমত জানাই, আমিও তো আক্কাসকে এই কথাই বলেছিলাম, কিন্তু আক্কাস এখন বেশি চাচ্ছে। কিডনি দেওয়া তো এত সহজ ব্যাপার না। অনন্যা আক্কাসকে নিয়ে রহমতকে দেখা করতে বলে। রহমত তখন বলে, দেখা করবে না, বুঝিয়ে বলে 2 লাখ দিয়ে দেন। অনন্যা এবার রাজি হয়। তার আগে রহমতকে দেখা করতে বলে। টাকা নেওয়ার 2 দিন বাদে অনন্যা রহমত আক্কাস কাউকেই ফোনে পায় না। ফুফু বলে, হয়তো ওরা সিন্ডিকেট, টাকা যা গেছে গেছে, চল অন্য এক ডোনার খুঁজি। অনন্যা বলে, আক্কাসকে দেখে তো আমার ডোনারই মনে হয়েছে, আমি তার আইডি কার্ডও দেখেছি, সবকিছুই ঠিকঠাকই ছিল, যত ঝামেলা রহমতের মধ্যে। আর এখন চাইলে তো ডোনার পাওয়া যাবে না। আমি যাব আক্কাসের কাছে। 2 দিন বাদে সিঙ্গাপুরের স্পেশাল ডাক্তার আসবে, সার্জারি তো করাতেই হবে। ফুপু বলে, তুই একা মেয়ে মানুষ কিভাবে যাবি? কিন্তু অনন্যা কোনো কথা শোনে না। তারপর আক্কাসের খোঁজে কি কি হচ্ছে তা তো আমরা আগেই জানি। সবকিছু শোনার পর হালিমা অনন্যাকে বলে, আমার ভুল হয়েছে, তোমার সম্পর্কে খারাপ মন্তব্য করেছি। এরপর তারা রাতটা ওখানেই থাকে। পরের দিন কোরবান হালিমাকে বিদায় দিয়ে হুকুমপাড়া আক্কাস আলীর বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে দরজায় তালা লাগানো। তাই এক লোককে জিজ্ঞেস করে, আক্কাস কোথায়? লোকটি জানায়, আক্কাস তো দীর্ঘদিন ধরে অসুস্থ। তারা আসে হসপিটালে, আর সেখানে হসপিটালের বেডে অসুস্থ অবস্থায় তারা আক্কাসকে দেখতে পায়। আক্কাস অনন্যাকে দেখে বলে, আমি রহমতের কথা মতো সব করেছি। সেই সময় দেখা যায় আক্কাসের শিউলি নামে সুন্দর এক মেয়ে আছে। শিউলি বাবার সাথে খুনসুটি করে। আক্কাস শিউলিকে বেশি দৌড়ঝাঁপ করতে নিষেধ করে, জানাই, বেশি দৌড়ঝাঁপ দিলে বুকে ব্যথা করবে। মেয়ে রুম থেকে চলে গেলে অনন্যা জিজ্ঞেস করে, কি হয়েছে? আক্কাস বলে, মেয়ের সবসময় বুকে ব্যথা করত, ঠিক মতো খেলাধুলাও করতে পারতো না, তাই আমি একদিন ডাক্তার দেখাই। ডাক্তার জানায়, আমার ছোট মেয়ের হার্টে 2টা ছিদ্র। আমি গরিব মানুষ, মেয়ের চিকিৎসার জন্য নিজের ভিটে মাটি বিক্রি করে শিউলির নানির বাড়িতে উঠি। এর মধ্যে ডাক্তার চেক আপে গেলে ডাক্তার বলে ঢাকায় নিয়ে যেতে হবে। তাই আমার হাতে যত টাকা পয়সা ছিল তা নিয়ে ঢাকায় যাই। সিন তখন নিয়ে যাওয়া হয় ঢাকার হসপিটালের দিনগুলোতে। বাবা আক্কাস শিউলির জন্য ছোটাছুটি করলে মেয়ে শিউলি তা দেখে হাসতে থাকে। এই দৌড় ছোটাছুটি আবার দালাল রহমতও লক্ষ্য করছিল। তাই রহমত শিউলির কাছে বসে। নাম ঠিকানা শুনে আক্কাস দৌড়ঝাঁপ দিয়ে মেয়ের পাশে বসলে রহমত জিজ্ঞেস করে, কি হয়েছে? আক্কাস বলে, মেয়ের চিকিৎসার জন্য এসেছি, কিন্তু কোনো বেড পাচ্ছি না, জায়গাও পাচ্ছি না। সেই সময় আবারও রহমতের কাছে অনন্যার ফোন আসে। অনন্যা কিছু এক ব্যাপারে রহমতকে ফোন করে। কথা বলা শেষে রহমত শিউলির থেকে জিজ্ঞেস করে, আসলে হয়েছেটা কি? শিউলি জানায়, তার হার্টে 2টা ছিদ্র। এটা শুনে রহমত আফসোস করে। এরপর শিউলিকে নিয়ে রহমত ক্যান্টিনে আসে। সেখানে শিউলিকে খাবার খাওয়ায় আর বলে, এখানে সিট পেতে হলে টাকা দিতে হয়, আর টাকা দিলেই সিট পাওয়া যায়। আক্কাস জিজ্ঞেস করে, কত টাকা? রহমত 1000 টাকার কথা বললে পকেট থেকে 1000 টাকা বের করে রহমতকে দিতে চায়। রহমত ক্যান্টিনের এক লোককে দেখিয়ে বলে, ওকে দিয়ে আসেন, সিট পেয়ে যাবেন। আক্কাস সেটাই করে, সিটও পেয়ে যায়। সিন প্রেজেন্টে ফিরে এলে আক্কাস অনন্যাকে বলে, সিট পাওয়ার পর 1 মাস ছিলাম। চিকিৎসা দিয়ে আমার মেয়ে কিছুটা সুস্থ অনুভব করছিল, কিন্তু একদিন ডাক্তার জানায়, এভাবে ওষুধ দিয়ে হবে না, অপারেশন করতে হবে। অপারেশন করতে টাকা লাগবে 5 লাখ। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাই? সিন আবারও নিয়ে যাওয়া হয় হসপিটালে। আক্কাসের মেয়েকে সিট থেকে নামিয়ে দেওয়া হয়। তাই আক্কাস মেয়েকে নিয়ে হসপিটালের চেয়ারে শুয়েছিল।
রহমত তা দেখে জিজ্ঞেস করে, এখানে কেন? আক্কাস বলে, মেয়ের অপারেশন করাতে হবে, ডাক্তার বলেছে 5 লাখ লাগবে। সেই সময় রহমতকে ফোন করে অনন্যা। ফোন করে ডোনার পেয়েছে কিনা জিজ্ঞেস করলে রহমত জানায়, চেষ্টা করছি। তখনই রহমান আক্কাসকে টার্গেট করে। আক্কাসকে একটু আড়ালে ডেকে নিয়ে এসে বলে, হায়াত মৌত সব আল্লাহর হাতে, এক কিডনি ছাড়াও মানুষ বাঁচে। আক্কাস প্রথমে এই কথা শুনে অবাক হয়, তাই শিওর হতে ভয়ে ভয়ে নার্সের কাছে এসে জিজ্ঞেস করে, এক কিডনি ছাড়া কি মানুষ বাঁচে? নার্স বলে, আপনার মেয়ে তো হার্টের সমস্যা, যান চিকিৎসার টাকা ম্যানেজ করেন। আর শোনেন, হার্ট কিন্তু একটাই। সিন এরপরে নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। আক্কাস অনন্যাকে বলে, আমি মেয়েকে নিয়ে গ্রামে চলে আসি। এরপর টাকার জন্য অনেকের কাছে হাত পাতি, কিন্তু কেউই টাকা দেয় না, তাই আবারও ঢাকা যাই। এবার আপনার সাথেও দেখা হয়। সিন তখন আবারও পেছনে নিয়ে যাওয়া হয়। আক্কাস কিডনি দিতে রাজি হয়। রহমত আক্কাসকে নিয়ে অনন্যার সাথে দেখা করায়। সেই হসপিটালে সব টেস্ট করে, কিন্তু যেদিন কিডনি নেবে সেদিন অপারেশনের জন্য নিয়ে আসে অন্য হাসপাতালে। অপারেশনের আগে আক্কাসের থেকে রহমত ফোন নিয়ে নেয়। তারপর ফোন থেকে অনন্যার ফোন ব্লকড করে। আক্কাসের কিডনি নেওয়ার পর ফল ফ্রুটস খাওয়ায়, সেবা যত্ন করে। 2-3 দিন বাদেই তুলে দেয় অ্যাম্বুলেন্সে। সেখানে টাকার ব্যাগ দিয়ে বলে, টাকা এবং ব্যাগ দিলাম, নিয়মিত কিন্তু ড্রেসিং করাতে হবে, আর ব্যাগে ফলও আছে, তোমার মেয়েকে দিও। আক্কাস তার ফোন চাইলে রহমত বলে, পকেটমার তা নিয়ে গেছে, কিন্তু আফসোস করতে নিষেধ করে, দেয় এক টাচ ফোন। সবশেষে বলে, অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকাটা ম্যানেজ করতে পারিনি, তাই একটু দিয়ে দিও। আক্কাস জানাই, ঠিক আছে। এরপর আক্কাস নিজ থেকে রহমতকে 2000 টাকা দিতে চায়। একে তো আক্কাস বিপদে, আবার আক্কাসই দিতে চায় টাকা। এই হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ। যাই হোক, রহমত অ্যাম্বুলেন্সে করে বিদায় জানায় আক্কাসকে। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। হঠাৎ করে আক্কাস বমি করতে শুরু করে। নার্স এসে বলে, এখানে কি আর এসবের চিকিৎসা হয়? লোকটা ধুকে ধুকে মারা যাবে। আক্কাসের পর কিছুটা সময় নিয়ে জানাই, আমি অ্যাম্বুলেন্স থেকে গ্রামে এসে ভাড়া দিতে গিয়ে দেখি টাকাগুলো জাল ছিল। অ্যাম্বুলেন্সের মালিক আমাকে পুলিশে দেয়। পুলিশকে সব বোঝানোর পর কাটাটা দেখাতে হয়। তারপর গিয়ে পুলিশ আমাকে ছেড়ে দেয়। এরপর থেকে আমি হসপিটালে। সবকিছু শুনে অনন্যা আফসোস করে বলে, আপনি কিডনি ঠিকই দিয়েছেন, কিন্তু আমার বাবা সেটা পায়নি। আমার থেকেও রহমত অনেক টাকা নিয়েছে, আর অন্য কারোর কাছে কিডনি বিক্রি করে দিয়েছে। আগামীকাল আমার বাবার অপারেশন, জানি না এখন আমি কি করব। এটা বলে যেতে থাকলে আক্কাস তাকে ডেকে বলে, আমার একটা কিডনি এখনো আছে, সেটা নিয়ে আপনার বাবাকে বাঁচান, সেই সাথে আমার মেয়েকেও একটু বাঁচান। এই কথা শুনে অনন্যা একদম স্তব্ধ হয়ে যায়। আক্কাস তার মেয়েকে আদর করে বলে, আমি যদি বাবা হয়ে মেয়েকে বাঁচাতে না পারি, তাহলে এই মরার জীবন রেখে কি লাভ? আক্কাসের এই কথা শুনে অনন্যা ইমোশনাল হয়ে যায়। এক প্রকার মন খারাপ করা অবস্থাতেই বাবার কাছে চলে আসে। তারপর বলে, আক্কাস তার মেয়েকে বাঁচানোর জন্য 2টা কিডনি দিতে পর্যন্ত রাজি। আমি মেয়ে হয়ে বাবাকে যদি একটা কিডনি না দেই, তাহলে আমি অপরাধী হয়ে থাকবো। বাবা অনন্যার এই কথাতে ইমোশনাল হয়ে অনন্যাকে বুকে জড়িয়ে নেয়। শেষমেশ অনন্যা বাবাকে রাজি করায় কিডনি দেওয়ায়। কিডনি দেওয়ার আগে অনন্যা কোরবানকে ফোন করে আর আক্কাসকে দেখতে বলে। কোরবান আক্কাসের কাছে ছুটে এসে দেখে আক্কাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে অনন্যা তার বাবার জন্য একটা কিডনি দিয়ে দেয়। কেটে যায় 6 মাস। অনন্যা আবারও গ্রামে আসে। কোরবান অনন্যাকে জিজ্ঞেস করে, আঙ্কেল কেমন আছে? অনন্যা জানায়, এই বয়সে সার্জারি হয়েছে, তারপরও রিকভারি করছে। অনন্যা এরপর বলে, তোমরা শিউলিকে ভালোভাবে দেখে রেখেছ? কোরবান বলে, দেখে তো রেখেছেন আপনি। অনন্যা বলে, অল্প বয়সে মেয়েটা তার বাবা মাকে হারিয়েছে, তাই ঢাকায় নিয়ে গিয়ে আগে এক ডাক্তার দেখাবো। মূলত অনন্যা এবার গ্রামে শিউলিকে নিতেই এসেছে। কোরবান জানায়, শিউলি হালিমার সাথে ভাব জমিয়েছে, একসাথে তারা সব করে। হালিমা তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে কোরবানকে বিয়ে করেছে। কোরবানও হালিমার সাথে ভালোই আছে, দুজন মিলে শিউলিকে দেখে রাখে। তাই বিদায় বেলায় হালিমা অনন্যাকে বলে, আমরা কিন্তু 2 মাস পর পর শিউলিকে দেখতে ঢাকায় যাব। অনন্যা বলে, কোনো সমস্যা নেই। অনন্যা কোরবানের মোটরসাইকেল করে শিউলিকে নিয়ে ঘাটের দিকে যেতে থাকলে গল্পটি শেষ হয়। আদৌ কি এটা গল্প? হাসপাতালের দালালদের খপ্পরে পড়ে আক্কাসের মতো অনেক মানুষই হারাচ্ছে তাদের সবকিছু। বাদ যাচ্ছে না অনন্যার মতো বিপদে পড়া মানুষগুলোও। গল্পটা দালালকে চিহ্নিত করার পাশাপাশি মেয়ে বাবা এবং বাবা মেয়ের গল্প খুব সুন্দর ছিল। 2 দিক থেকেই 2 গল্প দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকেই যে যার চরিত্রে ভালো অভিনয় করেছেন। আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।